ধরো তুমি একা বসে আছো একটি ঘরে। তুমি জানো এই ঘরটাতে তুমি ছাড়া আর কেউ নেই, কিন্তু হঠাৎ তুমি কারো উপস্থিতি টের পেলে। তুমি বুঝতে পারছো কেউ এখানে আছে, কিন্তু তুমি তাকে দেখতে পাচ্ছ না। জানতে চাও সেই জিনিসটা কি? তাহলে চলো শুরু করছি আজকের উপস্থাপনা, বাঙালির কালচারে ভূতের বাহার। গ্রাম বাংলার মধ্যে তুমি যেখানেই চলে যাও, ছোটখাটো ভূতের গল্প তুমি ঠিক শুনতে পাবে। সেটা কোনো অজ পাড়াগা হোক অথবা বাংলার কোনো প্রত্যন্ত গ্রাম, সব জায়গাতেই এই গল্পগুলো শোনা যায়। তাই মাঝে মাঝে মনে হয় মাছে ভাতে নয়, মাছে ভূতে বাঙালি। তোমরা দেখছো গল্প টাইম, সঙ্গে আছে এই বাপ্পা, মিউজিকে অরিজিৎ। শুরু করছি আজকের উপস্থাপনা। আশা করছি তোমরা সবাই এই ছোট্ট নামটা থেকে পরিচিত। চলো এই পেতনি সম্পর্কে কিছু জেনে নিই। পেতনি হচ্ছে সেই সমস্ত প্রেতাত্মা বা ভূত যারা অবিবাহিত অবস্থায় মৃত্যুবরণ করেছিল এবং যাদের অনেক অপূর্ণ ইচ্ছা ছিল। তোমাদেরকে বলে রাখি, তোমরা সবাই কিন্তু পেতনি বিষয়ে সব কিছুই জানো। যদি বলি কী করে, তোমরা শুনে থাকবে যে যদি কখনো মনে হয় যে সামনের মানুষটা মানুষ নয়, সেটা অন্য কিছু, তাহলে তার পায়ের দিকে দেখতে। যদি বলি তারা হচ্ছে সেই পেতনি। পেতনির কাছে সেই ক্ষমতা আছে, পেতনি যে কোনো মানুষের রূপ ধারণ করতে পারে। সেটা কোনো পুরুষও হতে পারে, আর কোনো সুন্দরী মহিলা হওয়ার তো অনেকটাই সম্ভাবনা আছে। কিন্তু তারা যেটা করতে পারে না সেটা হচ্ছে তাদের পাটা। হ্যাঁ, তারা তাদের পাটাকে কখনোই ঘোরাতে পারে না। তারা মানুষরূপী হয়ে গেলেও তাদের পা কিন্তু পেছনের দিকেও ঘোরানো থাকে। আর যদি বলো এরা কতটা বিপজ্জনক, তাহলে বলবো কিন্তু এরা কিন্তু খুব বিপজ্জনক। কারণ এদের খপ্পরে পড়লে বেঁচে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। এই প্রেতাত্মাটাও অনেকটা পেতনির মতনই, শুধু তফাৎ হচ্ছে এই জায়গাতে যে এই প্রেতাত্মাটা তৈরি হয় বিবাহিত মহিলাদের থেকে। হ্যাঁ, যে সমস্ত বিবাহিত মহিলারা নিজের অপূর্ণ ইচ্ছা নিয়ে মারা যায়, তারা তৈরি হয় শাকচুন্নিতে। তোমরা শুনে থাকবে যে শেওড়া গাছের তলা দিয়ে যাবি না রাত্রিবেলায়, অথবা মেয়েদেরকে বেশিরভাগ বলা হয় যে চুল খুলে যেন না বেরোয় তারা। যদি তারা চুল খুলে বেরোয়, বা যদি তুমি এরকম রাত্রিবেলাতে শেওড়া গাছের পাশ দিয়ে যাও, তাহলে তুমি যেই ভূতটার খপ্পরে পড়বে সেটা হচ্ছে শাকচুন্নি। শাকচুন্নি সাধারণত কিন্তু বললাম যেহেতু বিবাহিত মহিলার ভূত, তো স্বাভাবিকভাবে তাদের হাতে শাখা পলা সবই থাকে। এরা বেশি টার্গেট করে কিন্তু বাড়ির বিবাহিত মহিলার ওপর। ধরতে পারো যে বাড়ির বিবাহিত মহিলা হয়তো যেখানে গেছে এবং তিনি ফিরে এসছেন, কিন্তু তিনি ফেরেননি, তার বদলে ওই শাকচুন্নিটা ফিরে এসছে। অ্যাকচুয়ালি তারা সংসার করতে চায়, তারা সংসারটা করতে পারেনি, এইটাই ছিল তাদের অপূর্ণ ইচ্ছা। এরা ক্ষতি করে বলতে এমনি সাধারণত কোনো ক্ষতি করে না, যদি না কেউ জানতে পারে ও শাকচুন্নি কিনা। এখান থেকে অনেক বেঁচে ফেরার সম্ভাবনা অনেকটাই প্রবল। তবে আমি বলবো কি দরকার ভাই এত চাপ নেওয়ার, শাকচুন্নির মধ্যে থাকতে দাও, তুমি তোমার মতো থাকো। সব থেকে ইম্পর্টেন্ট যেটা এখানে, শেওড়া গাছ, ঠিক আছে, শেওড়া গাছের তলা দিয়ে কিন্তু যাওয়ার চেষ্টা করো না, কারণ এটা কিন্তু শাকচুন্নির একটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। মেছো ভূত, এই নামের মধ্যেই কিন্তু ভূতটার বর্ণনা দেওয়াই আছে। যদি দেখো মেছো লেখা আছে এখানে। এই ভূতটা হচ্ছে সেই সমস্ত প্রেতাত্মা যারা মাছ ধরতো, যারা জেলে। তোমরা শুনে থাকবে যে এরকম নদীতে মাছ ধরতে যেত নৌকো নিয়ে, অনেক থাকবে, অনেক গ্রাম বাংলার দিকে অনেক সাইডে আছে যেখানে প্রত্যেক দিন তাদের এটাই জীবিকা যে তাদেরকে বেরোতে হয় নৌকা নিয়ে মাছ ধরার জন্য। তো ওই যে সমস্ত জেলেরা আছে যারা মাছ ধরতে গিয়ে নিজেরা প্রাণ হারায়, তারা তৈরি হয়ে যায় মেছো ভূতে। যদি বলি এরা কি ভালোবাসে, দেখো এরা কিন্তু প্রচণ্ড পরিমাণে মাছ ভালোবাসে। তাই খুব সাবধান, তুমি রাত্রিবেলাতে তুমি কোনো নির্জন জায়গা দিয়ে যদি মাছ নিয়ে আসো, তাহলে কিন্তু হতেই পারে তোমার সাথে সাথে কিন্তু মেছো ভূত তোমাদের বাড়ি চলে এলো। ঠিক আছে, তো এই বিষয়ে কিন্তু সাবধানে থাকতে হবে। আর এমনি অন্য কোথাও কিন্তু দেখা যায় না, বেশিরভাগ হচ্ছে কোনো একটা জলাশয়ের সাইড বা কোনো পুকুর পাড়ে এদের দেখা পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। যদিও আধুনিক জায়গাগুলোতে, শহরের অঞ্চলে দেখা যায় না, তবে গ্রামের সাইডগুলোতে কিন্তু তুমি এরকম ঘটনা অনেক শুনে থাকবে। আর কেউ যদি এক্সপেরিমেন্ট করতে চাও তাহলে অবশ্যই করতে পারো, যদিও সেটা নিজের রিস্কে করবে।
তবে একটা জিনিস, মেছো ভূতের ক্ষেত্রে এটা শোনা যায় যে মেছো ভূত এসে তোমার কাছে মাছ চাইতে পারে বা তোমার সাথে কমিউনিকেট করার চেষ্টা করতে পারে। এটা থেকে বাঁচার একটাই উপায়, তুমি মেছো ভূতকে ইগনোর করবে। যদি তুমি ইগনোর করো দেন তুমি বেঁচে গেলে। আর যদি তুমি কোনোভাবে ওকে সাড়া দিয়ে দাও, ব্যাস, তো তোমাকে আর খুঁজে পাওয়া যাবে না, তুমি তখন অন্য জগতে চলে যাবে। ভূতেদের মধ্যে এটা কিন্তু আমার সবচেয়ে ফেভারিট ভূত। দেখো, নিশি তোমরা সবাই শুনে থাকবে, তো ওই তোমরা তোমার ঠাকমা, দাদুকে বা নারানিকে যদি জিজ্ঞেস করো, তারা কিন্তু সবাই এই নিশির ডাক নিয়ে কিন্তু বলবে। নিশিকে অ্যাকচুয়ালি কেমন দেখতে সেটা কিন্তু কেউ জানে না, শুধুমাত্র নিশির ডাকটাই শোনা যায়। অনেকটা এরকম থাকে নিশির ডাকটা, নিশি তোমাদেরকে দুবার ডাকবে। যদি দেখো দুবার কেউ ডাকছে তাহলে তুমি সাড়া দিও না, 3বার ডাকলে তাহলে অবশ্যই সাড়া দিও, সেটা ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কীরকম ব্যাপারটা বলো তো, এরকম ভাবে তারা ডাকতে পারে, ধরো তুমি জানো যে তোমার বাবা বাইরে গেছে, ফিরবে, কিন্তু হঠাৎ করে তোমার বাবার আওয়াজ পাচ্ছ, তুমি জানো তোমার বাবা এই টাইমে ফিরবে না, আর একটু পরে ফিরবে। তো এই ব্যাপারগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট নিশির ক্ষেত্রে, নিশি দুবার ডাকে, ঠিক আছে। আর আরেকটা যেটা যেটা হচ্ছে নিশি যদি একবার ডাকে আর যদি কেউ সাড়া দিয়ে দেয়, ব্যাস তাহলে তো কিছু বলারই নেই, নিশি তাকে নিয়ে যাবে। মানে আমি আমার এক ঠাকুমার কাছ থেকে আমি একটা স্টোরি শুনেছিলাম যে একটা বাড়ির একটা মেয়ে ছিল, বাচ্চা মেয়ে, এবার রাতে ওরকম নিশি ডেকেছিল আর ও সাড়া দিয়েছিল। এবার যেদিন সাড়া দিয়েছে সেদিন তো ওকে নিশি ডেকে নিয়ে চলে যাচ্ছিলো, তো গ্রামের লোকেরা ওকে এনে রেখে দেয় বাড়িতে। পরের দিন দেখি একই ঘটনা ঘটে, এরপর ওকে বেঁধে রাখা হয়েছিল। তারপর কিছু হয়নি, নর্মাল হয়েছিল সব কিছু, কিন্তু তারপরে যখন সবাই ভেবেছে হয়তো আর কিছু হবে না, তো সব কিছুভাবে নর্মালভাবে ওকে বাঁধন থেকে মুক্ত করে দিয়ে নর্মালি রেখে দিয়েছিল। ঠিক তার পরের দিনই নিশি ওকে ডেকেছিল, আর এতটাই সিক্রেটলি ব্যাপারটা হয়েছে, মানে কোথাও ওকে খুঁজে পাওয়া যায়নি। পরের দিন একটা গাছের মধ্যে গলায় ফাঁস রাখা অবস্থায় ওকে পাওয়া গেছে। তো নিশি কিন্তু খুব ডেঞ্জারাস, ঠিক আছে। তো এটা থেকে কিন্তু নিজেদেরকে বাঁচতে হবে। ব্রহ্মদৈত্য। ব্রহ্মদৈত্য হলো ভূতেদের রাজা। তোমরা বাংলার অনেক কার্টুনে দেখে থাকবে যে যেখানে সবাই ভূতেদের রাজা যাকে বলে সেটা হচ্ছে কিন্তু ব্রহ্মদৈত্য। এই ব্রহ্মদৈত্যটা হচ্ছে ব্রাহ্মণের ভূত। মানে বলা হয় যে যে কোনো ব্রাহ্মণ যখন, মানে ব্রাহ্মণের একটা অনুষ্ঠান হয়ে থাকে, পৈতা অনুষ্ঠান, যেটা মানে সে পৈতে গ্রহণ করে, মানে অ্যাকচুয়ালি ব্রাহ্মণ সে হচ্ছে সেই টাইমটাতে, আর একটা টাইম পিরিয়ড থাকে। এবার ওই টাইমের মধ্যে যদি সে মারা যায় কোনো অপূর্ণ ইচ্ছা নিয়ে, তাহলে সে ব্রহ্মদৈত্য তৈরি হয়ে যায়। আর তার পাওয়ার কিন্তু মারাত্মক লেভেলের পাওয়ার থাকে। ব্রহ্মদৈত্যকে অনেক জায়গাতে কিন্তু কোনো খারাপ ভূত হিসেবে দেখা হয় না, তাকে পবিত্র হিসেবেই দেখা হয়। মানে অনেকটা ক্ষেত্রে যদি তোমাদেরকে বলি, তোমরা একটু আগে যতগুলো ভূতের ব্যাপারে শুনলে, মানে তোমরা যদি তোমাদের ভগবানের নাম নাও, তোমরা যদি ভগবানের নাম নাও, তো কী হবে ব্যাপারটা থেকে তুমি জানো যে কিছু হবে না। তুমি যদি হনুমান চালিসা পাঠ করো বা তুমি যদি কালেমা পড়ো, তো তুমি জানো যে তোমার কিছু হবে না, তুমি বেঁচে বেঁচে ফিরবে। কিন্তু ব্রহ্মদৈত্যর ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু আলাদা। ব্রহ্মদৈত্য কিন্তু ভগবানেরই একটা অংশ, এমনটা মনে করা হয়, ঠিক আছে। তো ব্রহ্মদৈত্য কাছে কিন্তু এই কোনো জিনিসই কাজ করবে না। ব্রহ্মদৈত্যর পাওয়ার কিন্তু নেক্সট লেভেল। আর মানে ভূতেদের মধ্যে পবিত্র ভূত বলা হয়ে থাকে ব্রহ্মদৈত্যকে। ব্রহ্মদৈত্যকে নর্মালি ওরকম কোথাও দেখতে পাওয়া যায় না। ব্রহ্মদৈত্য খুবই রেয়ার একটা স্পিরিট। তো মানে মেনলি এরকম শোনা যায় যে কোনো পুরনো বট গাছ, সেখানে ব্রহ্মদৈত্য থাকে। তো নর্মালি কোনোভাবেই ওরা কোনো কিছু করে না, যদি না তুমি কিছু করো লাইক দ্যাট, তুমি হয়তো ধরো বট গাছের কাছে গিয়ে তুমি টয়লেট করছো বা তুমি থুতু ফেলছো, এইগুলো যদি করো তাহলে কিন্তু তুমি ব্রহ্মদৈত্যকে দেখতে পাবে। আর সে তোমাকে প্রাণে না মারলেও তোমাকে উচিত শিক্ষা দেবে।